আমাদের বুঝতে হবে ভারত কখনো বাংলাদেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা তারা চায় না। তারা এই দেশকে শোষণ এবং শাসন করতে চায়। এই ব্যাপারে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ নাই। প্রশিক্ষণের জন্য সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যেন ভারতে পাঠানো না হয়, এটার জন্য সেনা প্রধানকে বা অন্যান্য প্রধানদেরকে অনুরোধ করব। কারণ ওখানে যাওয়ার পর অনেকে অনৈতিক সমস্যায় জড়িয়ে পড়তে পারে। অতীতে অনেকে জড়িয়ে পড়েছে, যেমন হোসাইন মোহাম্মদের সাথে। বিস্তারিত আমি বলতে চাই না, কারণ আমি জানি ঘটনাগুলি। সেনা প্রধান হওয়ার পূর্বে অনেকে 12 থেকে 18 পৃষ্ঠা ভারতের দেওয়া শর্তের উপরে দস্তখত করেছে। এই কথা সকলে জানে, কিন্তু বলে না। এছাড়াও বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া বা উচ্চ পদে প্রমোশনের জন্য ভারতের শরণাপন্ন হয়েছে। সর্বপ্রথম এরশাদে ভারতের সাহায্য নিয়ে ক্ষমতা দখল করে। 2008 সালে জেনারেল মঈন আহমদ নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য ভারতের নিকট আত্মসমর্পণ করে। ভারত হলো আমাদের মূল সমস্যা, এটা বুঝতে হবে আপনাদেরকে। আপনাদের অনেকে হয়তো বলতে পারেন, আপনি কি দুর্নীতির বিরুদ্ধে বলেছেন? ইয়েস, আমি এখানে আরেকটা পত্রিকা এনেছি পুরানো। এটা হলো 1 জানুয়ারি 2013। এখানে হেডিংটা দেখেন। সরকারের কাছে বারবার বলেছি, যারা বিদেশে গাড়ি বাড়ি কিনেছে, 1,00,000 কোটি টাকা পাচার করেছে, তাদের পরিচয় প্রকাশ করেন। কিন্তু আমার কথা তো শুনে নাই। আমি যে কথাগুলি বলি নাই, ইটস নট ট্রু। I always fought and I will continue to fight, because I was given this lesson by my platoon commander, Major Anwar. He said, boy, never stop your voice, keep on fighting. Today or tomorrow somebody will come who will listen to your voice. If there is no voice, nobody will listen. আমি আপনাদেরকে এটাই বলবো, never give up your fight for a cause. Keep on fighting, somebody will listen to your voice. আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, আমার যে এক্সপিরিয়েন্স, 60 years of political experience, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। আমি পলিটিক্স শুরু করেছি যখন আমি ক্লাস 6 এর ছাত্র ছিলাম। ভাষা আন্দোলন আমি অংশগ্রহণ করেছি। এখন তো সিনেমা অ্যাক্ট্রেসদেরকে ভাষা আন্দোলনের জন্য পুরস্কার দেওয়া হয়। আমরা যে ভাষা আন্দোলন করেছি আমাদেরকে দেওয়া হয় না। নাচনীদেরকে স্বাধীনতা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমি যে বিদ্রোহ করেছি পাকিস্তানের বিরুদ্ধে, আমার কিন্তু সে অ্যাওয়ার্ড দেওয়া হয় না। কারণ কারো পাচ্ছে না, ডান্সারদেরকে ধরে নিয়ে যায়, ডান্সারদেরকে ধরে নিয়ে জড়াইয়ে ধরে একটা ফটো তুলে তাদেরকে স্বাধীনতার পুরস্কার দেয়। 1975 সালের 15 আগস্ট সংগঠিত হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। আমি চাকরিতে ছিলাম। সংক্ষেপে, যেমন সশস্ত্র বাহিনীর সদস্যদের এবং মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন, অন্যদিকে ভারতের তত্ত্বাবধানে রক্ষী বাহিনীর মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ, একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা, যেটা সশস্ত্র বাহিনীর সদস্যরা মেনে নিতে পারে নাই। এটারই ফলশ্রুতি ছিল 15 আগস্ট। আমাদের বুঝতে হবে, ভারত কখনো বাংলাদেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা তারা চায় না। তারা এই দেশকে শোষণ এবং শাসন করতে চায়। এই ব্যাপারে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ নাই। প্রশিক্ষণের জন্য সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যেন ভারতে পাঠানো না হয়, এটার জন্য সেনা প্রধানকে বা অন্যান্য প্রধানদেরকে অনুরোধ করব। কারণ ওখানে যাওয়ার পর অনেকে অনৈতিক সমস্যায় জড়িয়ে পড়তে পারে। অতীতে অনেকে জড়িয়ে পড়েছে, যেমন হোসাইন মোহাম্মদের সাথে। বিস্তারিত আমি বলতে চাই না, কারণ আমি জানি ঘটনাগুলি। সেনা প্রধান হওয়ার পূর্বে অনেকে 12 থেকে 18 পৃষ্ঠা ভারতের দেওয়া শর্তের উপরে দস্তখত করেছে। এই কথা সকলে জানে, কিন্তু বলে না। এছাড়াও বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ পদে
অধিষ্ঠিত হওয়া বা উচ্চ পদে প্রমোশনের জন্য ভারতের শরণাপন্ন হয়েছে। সর্বপ্রথম এরশাদে ভারতের সাহায্য নিয়ে ক্ষমতা দখল করে। 2008 সালে জেনারেল মঈন আহমদ নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য ভারতের নিকট আত্মসমর্পণ করে। ভারত হলো আমাদের মূল সমস্যা, এটা বুঝতে হবে আপনাদেরকে। তাদের ব্যাপারে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। আপনারা দেখেছেন হাসিনাকে পাহারা দেওয়ার জন্য বিডিআর অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে, সেখানে ব্ল্যাক ক্যাট জড়িত ছিল ভারতের। আমাদের ক্যাটগুলি তো জড়িত ছিলই, কিন্তু ভারতের ব্ল্যাক ক্যাট জড়িত ছিল। এইবার আপনারা দেখেছেন ভারতের ব্ল্যাক ক্যাটগুলি 3টা কালো বাসে করে কোনো ক্যান্টনমেন্ট থেকে তারা বের হয়েছিল, এবং এয়ারপোর্টে কিভাবে তারা পলাচ্ছিল এটা তো কারো অজানা নয়। ভারতের ব্ল্যাক ক্যাটে ছিল হাসিনার পাহারাদার এবং আমাদের জনগণকে হত্যার জন্য মুখ্য ভূমিকা পালনকারী। তাদের ব্যাপারে আমাদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। আমরা সকলে জানি কেবা কারা সেনা প্রধান হওয়ার পূর্বে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে এবং দেশের স্বার্থ বিক্রি করেছে। আমি এখানে কারো নাম নিয়ে নির্দিষ্ট করে বলতে চাই না, যেহেতু আপনারা সবাই জানেন। সশস্ত্র বাহিনীর অফিসারদের উচিত নিজ দায়িত্বে সর্বোচ্চ অধিকার দেওয়া, দেশপ্রেম ধারণ করা, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। কোনো অবস্থাতে উচ্চ পদে প্রমোশন পাওয়ার জন্য ভারতের কাছে নিজকে বিক্রি করা উচিত নয়। মনে রাখতে হবে আল্লাহ আমাদের দৈনন্দিন সব কাজের জন্য পুরস্কৃত এবং শাস্তি প্রদান করেন। ব্যক্তিগত জীবনে আমরা কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট প্রদান করি বা তাদের ধ্যান ধারণা পোষণ করি। চাকরিতে যোগদান করার পর পুরাতন ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতি সততা আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে, মাথা উঁচু করে দেশে প্রবুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারাবদ্ধ হতে হবে। আমি পুনরায় বলতে চাই, প্রমোশন আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। We should perform our duty honestly, sincerely, without fear or favor. Allah will reward us. এখানে কিছু রিফর্মস নিয়ে কথা বলেছেন আলোচকেরা, দুর্ভাগ্যবশত স্টেজের উপরে নাই। তারাও বোধহয় ওয়াশরুমে গেছে, মনে হয় দীর্ঘ সময় ওয়াশরুমে আছে। তাদের খবর রাখা উচিত। আব্দুল্লাহ, লং টাইম দে আর নট হিয়ার, এতক্ষণ ওয়াশরুমে তো থাকার কথা না। রিফর্মসগুলির ব্যাপারে আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের মতামত দিয়েছি। আপনাদের মতামতগুলিও আব্দুল্লাহ যথা জায়গায় পৌঁছায় দেবে, এটা আমরা আশা করি। যে জন্য আমি রিফর্মস নিয়ে কোনো বিশেষ কথা বলছি না। তবে আমি এখানে বলতে চাই, নো সিস্টেম ইজ ব্যাড প্রোভাইডেড আই এম গুড। আই এম নট গুড, আই এম এ থিফ। হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম মি? একটা মন্ত্রীর 800 ভাষা, 900 ভাষা, 1000 ভাষা কিভাবে কোত্থেকে আসে? এতগুলি কর কিভাবে আসে? 1000 কোটি টাকা কিভাবে আসে? 50 কোটি টাকা থাকতে পারে, 30 কোটি টাকা থাকতে পারে ব্যবসা করে। যে সমস্ত লোকেরা বলছিল 3 তারিখে, আপনাদের যদি স্মরণ থাকে, হাসিনার পাশে দাঁড়ায় বলছিল, অতীতেও ছিলাম, এখনো আছি, আপনার মৃত্যুর পরেও থাকবে। হারামজাদা তার মৃত্যুর পরে কিভাবে থাকবে? আর এখন আসস তো বুঝলাম, জীবিত আসস, কিন্তু মৃত্যুর পরে কিভাবে থাকবি? তাহলে তুইও কিন্তু চোখে যাবি। ওদের কি হচ্ছে? ওদের কিছু হচ্ছে? কিছু হয় নাই। বিকজ উই হ্যাভ টেকেন মানি ফ্রম দেম, উই আর গিভিং দেম শেল্টার। হোয়াট ইউ উইল ডু? যে যায় মক্কায় সে হয় হাজি। এই সমাজটা কলুষিত হয়েছে। রাজনীতিবিদদের মধ্যে 10টা নাম পাবেন না হু হ্যাজ নট ডান করাপশন। আমি 10টা বেশি বলছি, আরো কম হবে। ইউ উইল নট ফাইন্ড ইট। দিস ইজ দ্য সিচুয়েশন। আমি ওই দিন চিফ উপদেষ্টার সামনে বলেছি, আমাকে একটু জিজ্ঞাসা করা উচিত ছিল না। ঢাকার সিএমএম 15 লক্ষ টাকা নিয়ে আমার একজন লোককে বেল দিয়েছে। সো ওয়ার ইউ উইল গো? কোর্টে গেলে পয়সা নিচ্ছে, পুলিশের কাছে গেলে পয়সা নিচ্ছে, ট্যাক্স দিতে গেলে পয়সা নিচ্ছে, ভূমি অফিসে গেলে পয়সা নিচ্ছে। আমি যাবো কোথায়? আমার জায়গাটা কোথায়? ওয়ার ইজ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ মাইন্ড?
নাগরিক হিসেবে আমার নাগরিকত্ব কোথায়? আমি কি এদেশের নাগরিক না ভিন দেশের নাগরিক না ভিন গ্রহের লোক? আপনি যদি অর্থনৈতিক অবস্থা দেখেন খুবই খারাপ। বর্তমানে ওনারা ভালো ভালো লেকচার দিচ্ছে, নাটক করতেছে, আমরাও দেখতেছি। নাটকগুলি কিন্তু সাজানো নাটক। আসলে ব্যাংকে কোনো টাকা নেই, অবস্থা ভালো না, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ওখান থেকে 500 আসছে, ওখান থেকে 1000 আসছে। যে সকাল ছোটবেলায় যখন পুঁথি শুনতাম, বলে হাজারে হাজার সৈন্য মারা গেল, পরে সুমারি ঘুরিয়ে দেয়া গেল মাত্র 5 জন। বর্তমান অবস্থা হচ্ছে ওইখানে। আমাদেরকে আরো সচেতন হতে হবে।